অন্তরিক্ষের গল্পপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনারা শুনবেন নরওয়েজিয়ান উড গল্পের ষোড়শ পর্ব। নাউকো বই নিয়ে সোফায় বসেছিল, পা ভাঁজ করে কপালের পাশে হাত রেখে বই পড়ছিল। তার আঙুল দেখে মনে হচ্ছিল প্রত্যেকটা শব্দ মাথায় ঢোকার আগে পরীক্ষা করা হচ্ছে। বৃষ্টির ফোঁটা বাড়ির চালে পড়ে শব্দ শুরু করল। ল্যাম্প লাইটের আলো যেন নাউকোর চারপাশে হালকা ধুলোর মতো ভাসছিল। রেইকোর সাথে অনেকক্ষণ কথা বলার পর নাউকোর যৌবন যেন নতুনভাবে আমাকে ধাক্কা মারল। সরি, আমাদের অনেক দেরি হয়ে গেল। রেইকো নাউকোর মাথায় হাত রেখে বলল। মজা করেছ তো ঠিক মতো? নাউকো তার দিকে তাকিয়ে বলল, অবশ্যই। রেইকো উত্তর দিল। কি কি করেছ শুনি? নাউকো আমাকে প্রশ্ন করল। দুজন একা একা? বলার অনুমতি নেই ম্যাডাম, আমি উত্তর দিলাম। নাউকো মুখ টিপে হেসে বই নামিয়ে রাখল। তারপর আমরা তিনজন একসাথে বসে বৃষ্টির শব্দ শুনতে শুনতে আঙুর খেলাম। যখন এরকম বৃষ্টি হয়, নাউকো বলল, মনে হয় যেন এই দুনিয়াতে শুধু আমরাই আছি। যদি এই বৃষ্টি শেষ না হতো কখনো, খুব ভালো হতো। আমরা তিনজন একসাথে থাকতে পারতাম তাহলে। খুব ভালো, রেইকো বলল। আর তোমরা দুজন প্রেম করতে, আমি সম্ভবত দাসের মতো বাতাস করতাম কিংবা পেছনে বসে গিটার বাজাতাম। আরে না, তোমাকেও মাঝে মাঝে সুযোগ দিতাম। নাউকো হাসতে হাসতে বলল। তাহলে ঠিক আছে, আমি রাজি, রেইকো বলল। বৃষ্টি চলতে থাকো, থামিস না। আর বৃষ্টি চলতেই থাকলো, থামল না। মাঝে মাঝে বিদ্যুৎ চমকালো। আমাদের আঙুর খাওয়া শেষ হলে রেইকো তার সিগারেটে ফেরত গেল। বিছানার নিচ থেকে গিটার বের করে বাজানো শুরু করলো। প্রথমে ডিসফিনাডো এবং দ্য গার্ল ফ্রম ইপানিমা, তারপর কিছু বাকরাক, এরপর কিছু ল্যানন আর ম্যাকারটনের গান। রেইকো আর আমি ওয়াইন খেলাম। ওয়াইন শেষ হলে আমাদের ফ্লাস্কে থাকা কিছু ব্র্যান্ডিটুকু খেয়ে ফেললাম। চমৎকার, সেই রাতে আমরা তিনজন একসাথে বসে অন্তরঙ্গভাবে গল্প করলাম। আর মনে মনে নাউকোর সাথে আমি চাইলাম বৃষ্টি যেন না থামে। আমাকে আবার দেখতে আসবে তো? নাউকো আমাকে বলল। অবশ্যই আসবো, বললাম তাকে। আর চিঠি লিখবে না? প্রতি সপ্তাহে লিখব। আমার জন্য কয়েক লাইন লেখো, রেইকো বলল। ঠিক আছে, খুশি মনেই লিখব। 11টা বাজলে আগের রাতের মতো রেইকো সোফা খুলে আমার জন্য অপেক্ষা করতে লাগলো। আমরা শুভরাত্রি জানিয়ে আলো নিভিয়ে বিছানায় ঘুমোতে গেলাম। ঘুম আসছিল না, তাই আমি দ্য ম্যাজিক মাউন্টেন আর ফ্ল্যাশ লাইট বের করে ব্যাগ থেকে কিছুক্ষণ পড়ার চেষ্টা করলাম। গত রাতের মতো নয়, নাউকো সাধারণ নাউকোর মতোই এলো। দ্রুত এসে আমার কানে কানে বলল, জানি না কেন জানি ঘুম আসছে না। আমারও, বললাম তাকে। বই রেখে ফ্ল্যাশ লাইট নিভিয়ে দিলাম। ওকে বুকে জড়িয়ে চুমু খেলাম। অন্ধকার আর বৃষ্টির শব্দ আমাদের ঘিরে রাখল। রেইকো কি ভাবছে? চিন্তা করো না, সে গভীর ঘুমে। সে যখন ঘুমায় মরার মতো ঘুমায়। তারপর নাউকো বলল, তুমি সত্যি আমাকে দেখতে আসবে? কোনো সন্দেহ নেই তাতে। আমি তোমার জন্য কিছু করতে পারবো না, তারপরেও আসবে? আমি অন্ধকারে মাথা ঝাঁকালাম। নাউকো আমার কপালে চুমু খেয়ে বিছানা থেকে নেমে গেল। অন্ধকারেও ধূসর নীল গাউন যেন পানিতে মাছের মতো ঝিলিক দিল। গুড বাই, আস্তে করে বলল সে। বৃষ্টির শব্দ শুনতে শুনতে আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম।
পরের দিন সকালেও বৃষ্টি হচ্ছিল। গত রাতের মতো মুষলধারে বৃষ্টি নয়, হালকা ঝিরিঝিরি অদৃশ্য প্রায় বৃষ্টি। বৃষ্টি হচ্ছিল বুঝতে পারছিলাম পাতা থেকে পড়া পানির শব্দ আর মাটিতে পানির ছিটকে ওঠা দেখে। আমি যখন ঘুম থেকে উঠলাম তখন জানালার বাইরে কুয়াশার মতো মনে হয়েছিল, কিন্তু সূর্য উঠতেই বাতাস এসে কুয়াশা সরিয়ে নিয়ে গেল। আশেপাশের গাছপালা আর পাহাড়ের চেহারা দেখা গেল। আগের দিনের মতো আমরা 3 জন নাস্তা করে বার্ড হাউসে গেলাম। নাউকো আর রেইকো টুপিওয়ালা হলুদ ভিনাইলের রেইনকোট পরল। আমি একটা সোয়েটার আর ওয়াটারপ্রুফ উইন্ড ব্রেকার পরলাম। বাইরের বাতাস ঠান্ডা আর স্যাঁতসেঁতে হয়েছিল। পাখিগুলোও মনে হয় বৃষ্টি থেকে দূরে সরে থাকতে চাইছে। সব একসঙ্গে খাঁচার পেছনে জড়ো হয়েছিল। বৃষ্টি এলে এখানে ঠান্ডা পড়ে, তাই না? রেইকোকে বললাম। এখানে প্রতিবার বৃষ্টির সাথে ঠান্ডা বাড়তে থাকবে যতদিন না বরফ পড়া শুরু হয়, সে বলল। জাপান সাগর থেকে আসা মেঘ এদিক দিয়ে যাওয়ার সময় কয়েক টন তুষার ফেলবে। শীতের সময় পাখিগুলো কি করে? ভেতর নিয়ে যাওয়া হয়। আর কি করব? বসন্তে বরফ খুঁড়ে বের করব, তারপর গরম করে বলবো সবাই তৈরি হও। আমি আমার তারের খাঁচায় বাড়ি দিলাম আর টিয়া পাখি ডানা ঝাপটিয়ে চেঁচিয়ে উঠল। মাথা মোটা, ধন্যবাদ পাগল কোথাকার। আমি চাই ওটা জমে যাক। নাউকো হতাশ দৃষ্টি নিয়ে বলল, আমার সত্যি মনে হয় পাগল হয়ে যাব যদি প্রতি সকালে আমাকে এসব শুনতে হয়। পাখির খাঁচা পরিষ্কারের পর আমরা অ্যাপার্টমেন্টে ফিরে গেলাম। আমি আমার জিনিসপত্র গোছাতে লাগলাম। মেয়েরা তাদের খামারের জিনিসপত্র নিয়ে প্রস্তুত। আমরা একসঙ্গে বিল্ডিং থেকে বের হলাম আর টেনিস কোর্টের কাছে গিয়ে আলাদা হলাম। একে অপরকে বিদায় জানালাম আর আমি কথা দিলাম আবার আসবো। নাউকো ছোট্ট হাসি দিল। মেইন গেটের দিকে যেতে আমার অনেক লোকজনের সাথে দেখা হলো। সবাই একই রকম হলুদ রেইনকোট পরা। বৃষ্টিতে হলুদ পরিষ্কার ফুটে আছে। মাটির রং কালো, পাইনের ডাল উজ্জ্বল সবুজ, আর হলুদে মোড়ানো মানুষগুলো যেন ঘুরে বেড়ায় কোনো বিশেষ রকমের আত্মা, যাদের শুধু বৃষ্টির সকালে দেখা যায়। তারা চুপচাপ যন্ত্রের মতো চলতে থাকে, বালতি আর বস্তা হাতে নিয়ে মাটির উপর ভেসে চলছে। দারোয়ান আমার নাম মনে রেখেছিল। আমি বেরিয়ে যেতে গেস্ট লিস্টের টিক চিহ্ন দিল। দেখতে পাচ্ছি তুমি টোকিও থেকে এসেছো, বড় লোকটা বলল। আমি ওখানে গিয়েছিলাম স্রেফ একবার। ওখানে ভালো পর্ক পাওয়া যায়। তাই নাকি? কি উত্তর দিব বুঝতে না পেরে আমি পাল্টা প্রশ্ন করলাম। টোকিওর বেশিরভাগ খাবার আমার ভালো লাগেনি, কিন্তু পর্ক অনেক মজা ছিল। আমার মনে হয় তারা কোনো বিশেষভাবে শূকরগুলোকে বড় করে, তাই না? আমি বললাম, জানি না, এই প্রথম আমি এরকম কিছু শুনলাম। কবেকার কথা এটা? আপনি কখন টোকিও গিয়েছিলেন? দাঁড়াও, মনে করে দেখি। সে মাথা চুলকিয়ে বলল, মাননীয় রাজপুত্রের যখন বিয়ে হলো তখন ছিল নাকি? আমার ছেলে তখন টোকিওতে ছিল। আমাকে বলেছিল এই জায়গা একবার হলেও দেখা উচিত। ওই সময় মনে হয় 1959। ও, তাহলে হয়তো ওই সময় টোকিওতে ভালো পার্ক ছিল, আমি বললাম। আমি তাকে বাস ধরতে হবে বলে হাঁটা দিলাম। রাস্তার উপর কিছু কুয়াশা ভেসেছিল, কিন্তু বাতাস সেগুলোকে ভাসিয়ে কাছের পর্বতের দিকে নিয়ে গেছে। আমি কিছু দূর হেঁটে বারবার থেমে পিছনে দেখছিলাম আর কারণ ছাড়াই দীর্ঘশ্বাস ফেলছিলাম। আমার মনে হচ্ছিল আমি অন্য কোনো গ্রহে এসেছি, যেখানে মধ্যাকর্ষণ ভিন্ন। আর অবশ্যই মন খারাপ করে নিজেকে মনে করিয়ে দিয়েছিলাম যে আমি এখন বাইরের দুনিয়ায় চলে এসেছি। 4:30টায় ডর্মে ফিরেই পোশাক বদলে আবার বেরিয়ে পড়লাম।
সময় মতো শিনজুকুর রেকর্ড শপে পৌঁছানোর জন্য সেখানে ৬টা থেকে ৬:৩০ কিছু রেকর্ড বিক্রি করলাম। কিন্তু আসলে স্রেফ বসে বসে বাইরের বিচিত্র মানুষদের দেখলাম। জট পাকিয়ে যাওয়া মাথা নিয়ে আমি কমিউটার ট্রেনে উঠে ডর্মে ফেরত আসলাম। পর্দা নামিয়ে লাইট নিভিয়ে আমি টান টান হয়ে বিছানায় শুয়ে পড়লাম। মনে হচ্ছিল যেন নাওকো যে কোনো মুহূর্তে হামাগুড়ি দিয়ে আমার কাছে চলে আসবে। চোখ বন্ধ করে আমি অনুভব করতে পারছিলাম, শুনতে পারছিলাম আমার কানে ওর ফিসফাস, আর অনুভব করছিলাম আমার হাতের ভেতর ওর শরীরের ভাঁজগুলো। অন্ধকারে আমি ফিরে গিয়েছিলাম ওর ছোট্ট দুনিয়ায়। ঘাসভূমির গন্ধ নাকে আসছিল, সেই সাথে রাতের বৃষ্টির শব্দ। আমি তার নগ্ন শরীরের কথা চিন্তা করলাম, চাঁদের আলোয় যেরকম দেখেছিলাম, আর বার্ড হাউস পরিষ্কার করার দৃশ্য, হলুদ রেইনকোট পরে সবজির পরিচর্যার দৃশ্য। পরের দিন বৃহস্পতিবার সকালে শারীরিক শিক্ষা ক্লাসে আমি ৫০ মিটারে পুলে কয়েকবার সাঁতরালাম। কঠিন ব্যায়াম আমার মাথা পরিষ্কার করলো, আর খাওয়ার রুচিও ফিরে আসলো। কাছাকাছি একটা খাওয়ার জায়গা থেকে পেট ভরে খেয়ে আমি লিটারেচার ডিপার্টমেন্টের লাইব্রেরির দিকে যাচ্ছিলাম। তখন মিদুরির সাথে দেখা হয়ে গেল। তার সাথে চশমা পরা একটা মেয়ে ছিল, কিন্তু যখন আমাকে দেখল একা আমার দিকে এগিয়ে আসলো সে। কই যাচ্ছ? লিটারেচার লাইব্রেরিতে, বললাম তাকে। ওইটা বাদ দিয়ে আমার সাথে লাঞ্চ করতে চলো। আমি তো মাত্র খেয়ে আসলাম। তো কি হয়েছে, আবার খাবে? আমরা কাছাকাছি একটা ক্যাফেতে গিয়ে বসলাম। সে ১ প্লেট কারি নিল, আর আমি ১ কাপ কফি। কোথায় ছিলে তুমি? মিদুরি জিজ্ঞেস করল। কতবার তোমাকে ফোন করেছি, আমি ভুলেও গেছি। জরুরি কিছু বলার জন্য খুঁজছিলে? না, জরুরি কিছু না, এমনি ফোন করেছিলাম। আচ্ছা। কি আচ্ছা? কিছু না, এমনি বললাম। আর কোথাও আগুন টাগুন লাগেনি তো? সেদিন অনেক মজা হয়েছিল, তাই না? খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি, ধোঁয়া বেশি হয়েছিল খালি। মিদুরি আরেক গ্লাস পানি খেয়ে জোরে নিঃশ্বাস নিল। কিছুক্ষণ তাকিয়ে থাকলো আমার মুখের দিকে। এই, তোমার কি হয়েছে? প্রশ্ন করল সে। তোমাকে কেমন উদ্ভ্রান্ত দেখাচ্ছে, মনে হচ্ছে দূরে তাকিয়ে আছো। আমি ঠিকই আছি, বললাম তাকে। ট্রিপে গিয়েছিলাম, এখনো কাহিল লাগছে আর কি। তোমাকে দেখে মনে হচ্ছে ভূত দেখে এসেছো। তাই নাকি? বিকেলে তোমার কোনো ক্লাস আছে? জার্মান আর ধর্ম। ফাঁকি দিতে পারবে? জার্মান পারবো না, পরীক্ষা আছে আজকে। শেষ কখন? ২টায়। ঠিক আছে, এরপর আমার সাথে চলো, শহরে গিয়ে ড্রিঙ্ক করা যাক। দুপুর ২টায় ড্রিঙ্ক? কেন, সমস্যা কি? ফর এ চেঞ্জ। তোমাকে ভূতের মতো লাগছে। চলো আমার সাথে ড্রিঙ্ক করিয়ে একটু জাতে আনা যাক তোমাকে। ঠিক আছে, যাব না হয়। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম। দুটো লিটারেচার বিল্ডিংয়ে দেখা হবে তাহলে। জার্মান ক্লাসের পরে আমরা শিনজুকু বাসে উঠে ডাগ নামের একটা আন্ডারওয়ার্ল্ডে গেলাম। আমরা ভদকা আর টনিক দিয়ে শুরু করলাম। আমি এখানে মাঝে মধ্যে আসি, তারা এখানে দুপুরে ড্রিঙ্ক দিতে কোনো সমস্যা করে না। তুমি কি প্রায় দুপুরে ড্রিঙ্ক করো? মাঝে মধ্যে, মিদুরি বলল। আমার কিছু ছোট ছোট সমস্যা আছে। কিরকম? এই ধরো পরিবার, বয়ফ্রেন্ড, অনিয়মিত পিরিয়ড, এইসব। তাহলে আরেকটা ড্রিঙ্ক নাও। নেবে তো? আমি ওয়েটারের দিকে হাত নাড়িয়ে আরো দুটো ভদকা আর টনিক অর্ডার করলাম। মনে আছে তুমি কিভাবে সেই রবিবার এসেছিলে, আমাকে চুমু খেয়েছিলে?
মিদুরি বলল। আমি এই নিয়ে ভাবছিলাম। ভালো ছিল। সত্যি, খুবই ভালো। ভালো হলেই ভালো। আমাকে ভেঙালো। সে তোমার কথা বলার ভঙ্গি অদ্ভুত। তাই নাকি? যাই হোক, আমি ভাবছিলাম সেদিন কত্ত ভালো হতো যদি সেদিন আমার জীবনের ১ম চুমু হতো। আমার জীবন ঘুরে যেত। আমি সত্যি, সত্যি চাই ওই চুমুটা আমার জীবনের ১ম চুমু করতে। এই, কি সমস্যা তোমার? এরকম এলোমেলো হয়ে আছো কেন? ঠিকমতো উত্তর পর্যন্ত দিচ্ছ না। আমি মনে হয় এখনো দুনিয়ার সাথে মেলাতে পারিনি। কিছুক্ষণ ভেবে বললাম। আমি জানি না, আমার মনে হচ্ছে এটা আসল দুনিয়া নয়। এখানকার মানুষ, দৃশ্য কোনোটাই কেন জানি আমার কাছে আসল মনে হচ্ছে না। মিদুরি বারে এক কোণের উপর ভর দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, জিম মরিসনের গানে আছে এরকম কিছু একটা কথা। আমি মোটামুটি নিশ্চিত। পিপল আর স্ট্রেঞ্জ ওয়েন ইউ আর এ স্ট্রেঞ্জার। শান্তি, মিদুরি বলল। তোমার আসলে আমার সাথে উরুগুয়ে যাওয়া উচিত, মিদুরি বলল। গার্লফ্রেন্ড, রবিবার, স্কুল সব ফেলে দাও। প্রস্তাব খারাপ না, আমি হাসতে হাসতে বললাম। তোমার কি মনে হয় না এরকম হলে ভালো হতো? সবার থেকে, সবকিছু থেকে বিদায় নিয়ে এমন কোথাও পালিয়ে যাওয়া যেখানে সবাই অপরিচিত, কাউকে চেনো না। আমার মাঝে মাঝে এরকম করতে ইচ্ছে করে। ধরো, তুমি আমাকে ধরে এরকম দূরে কোথাও নিয়ে গেলে, আমি তোমার জন্য একগাদা কিছু বিচ্ছু বাচ্চা কাচ্চা পয়দা করব। তারপর সুখে শান্তিতে বাস করতে থাকবো, মেঝেতে গড়াগড়ি দিতে থাকবো। আমি হাসতে হাসতে আমার ৩য় ভদকা আর টনিক শেষ করলাম। আমার মনে হয় তুমি বিচ্ছু মার্কা একগাদা বাচ্চা কাচ্চার জন্য এখনো তৈরি নও। না, না, আমি খুবই উৎসাহী, বললাম তাকে। আমি জানতে চাই তারা দেখতে কেমন হবে। ব্যাপার না, তোমাকে চাইতে হবে না, মিদুরি বাদাম খেতে খেতে বলল। আমাকে দেখো, দুপুরে বসে ড্রিঙ্ক করছি, আর যা মাথায় আসছে বলে ফেলছি। সব ফেলে কোথাও পালিয়ে যাব। উরুগুয়ে যাওয়ার কোনো মানে আছে? ওখানে শুধু আছে গাধার গোবর। আচ্ছা, দেখো, আমি মাত্র তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি কি আমার সম্পর্কে জানতে আগ্রহী? কিরকম উত্তর দিলে এটা? হ্যাঁ, মিদুরি, তোমার সম্পর্কে আমি ভালো মতো জানতে আগ্রহী, বললাম তাকে। সত্যি? হ্যাঁ, সত্যি। যদি এমন হয় যে জানার পর তোমার চোখ সরিয়ে নিতে ইচ্ছে করে আমার থেকে? তুমি এতটাই খারাপ? একদিক দিয়ে বলতে গেলে হ্যাঁ, মিদুরি ভুরু কুঁচকে বলল। আমার আরেকটা ড্রিঙ্ক লাগবে। মিদুরি আমাকে রবিবার সকাল ৯:৩০টায় নিতে এলো। আমি তখন মাত্র উঠেছি, মুখও ধুইনি। কে একজন আমার দরজায় ধাক্কা দিয়ে চিল্লিয়ে বলল, এই ওয়াতানাবে, তোমার কাছে একটা মেয়ে এসেছে। আমি নিচে নেমে লবিতে গিয়ে দেখি সেখানে একটা ছোট জিন্স স্কার্ট পরে পা ভাঁজ করে বসে আছে মিদুরি। আমরা দুজন একসাথে বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে মিদুরি আমাকে বলল, তুমি কি কখনো দাস ক্যাপিটাল পড়েছ? হ্যাঁ, পুরোটা না, সবার মতোই কিছু কিছু অংশ পড়েছি। কিছু বুঝেছ? কিছু অংশ বুঝেছি, বাকি অংশ বুঝিনি। দাস ক্যাপিটালের মতো বই পড়তে হলে তোমাকে কিছু আলাদা শিক্ষা গ্রহণ করতে হবে। আমার মনে হয় আমি মার্কসিজমের উপর সাধারণ একটা ধারণা পেয়েছি। তোমার কি মনে হয় কলেজের নবীন একজন ছাত্র যে ওইসব বই পড়েনি, সে স্রেফ দাস ক্যাপিটাল পড়ে কিছুই বুঝতে পারবে না? আমি বলবো তা প্রায় অসম্ভব। জানো, আমি বিশ্ববিদ্যালয়ে ঢোকার পর ফোক মিউজিক ক্লাবের সদস্য হয়েছিলাম।
আমি গান গাইতে চাইছিলাম, কিন্তু ক্লাবের সদস্যরা ছিল কিছু বড় কথা বলা ভণ্ড পোলাপান। ওদের কথা ভাবলেই গা শিরশির করে। ওরা তোমাকে যেটা প্রথম বলবে সেটা হলো, ক্লাবের সদস্য হতে হলে তোমাকে মার্কস পড়তে হবে, এসব ভালো করে পড়ে তৈরি হয়ে এসো। একজন বক্তৃতা দিচ্ছিল কিভাবে লোকগীতি গভীরভাবে সমাজ এবং চরমপন্থী আন্দোলনের সাথে জড়িত। তা যাই হোক, আমি বাসায় গিয়ে যতটা সম্ভব পড়ার চেষ্টা করলাম, কিছুই বুঝলাম না। সংযোজকের চেয়েও খারাপ ছিল। আমি 3 পৃষ্ঠা পড়ে হাল ছেড়ে দিয়েছি। সুতরাং একজন ভালো স্কাউটের মতো পরের সপ্তাহে মিটিংয়ে গিয়ে বললাম, আমি পড়েছি কিন্তু কিছু বুঝিনি। তখন থেকে তারা আমার সাথে এমন ব্যবহার শুরু করলো যেন আমি একটা নির্বোধ। শ্রেণী সংঘাতের উপর আমার সেরকম কোনো ধারণা ছিল না। তারা আমাকে বলল আমি সামাজিকভাবে পঙ্গু। আশ্চর্য! আমি শুধু তাদেরকে বললাম আমি কিছু বুঝিনি, আর তারা ভেবে নিল আমি জঘন্য। তাদের লোকদেখানি আলোচনা সভা ছিল ভয়াবহ। সবাই বড় বড় কথা বলতো আর ভান করত যেন খুব জানে কি হচ্ছে। কিন্তু আমি কিছু না বুঝলে প্রশ্ন করতাম, সাম্রাজ্যবাদী শোষণ বলতে আসলে তোমরা কি বোঝাতে চাইছো? এর সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনোভাবে সংযোগ আছে কিনা? শিক্ষা, শিল্প, ভবন ধ্বংসের মানে কি? এই আমরা কলেজ থেকে পাশ করার পর কোনো কোম্পানিতে কাজ করব না, এরকম হাবিজাবি আর কি। কিন্তু আমাকে কেউ কোনো কিছু ব্যাখ্যা করতো না। ব্যাখ্যা তো দূরের কথা, তারা আমার উপর ক্ষেপে যেত। বিশ্বাস করতে পারো? পারছি, আমি বললাম। একটা ছেলে আমাকে চেঁচিয়ে বলল, বোকা গাধা কোথাকার, ব্রেন ছাড়া এরকম কি করতে চলেছিস? ওতেই কাজ হলো যতদূর মনে পড়ে। আমি ছেড়ে দেইনি। ঠিক আছে, আমি এত স্মার্ট না, কিন্তু আমি খেটে খাওয়া শ্রেণী। এই খেটে খাওয়া শ্রেণীর দুনিয়া চালায়, আর এই খেটে খাওয়া শ্রেণী শোষিত হয়। বড় বড় কথা বলে তুমি কি বিপ্লব বোঝাতে চাও যা খেটে খাওয়া মানুষ বোঝে না? কি ধরনের সামাজিক বিপ্লব সেটা? মানে, আমি অবশ্যই চাই দুনিয়া আর একটু ভালো জায়গা হোক। কেউ যদি সত্যি শোষিত হয়, আমাদের সেটা অবশ্যই থামাতে হবে। আমি সেটা বিশ্বাস করি বলেই আমি প্রশ্ন করি। ঠিক কিনা বলো? হ্যাঁ, তোমার কথাই ঠিক। সুতরাং তখন আমি বুঝতে পারলাম এই লোকগুলো আসলে ভণ্ড। তাদের চিন্তা আসলে কি করে বড় বড় কথা বলে নতুন মেয়েদের পটানো যায় আর তাদের স্কার্টের মধ্যে হাত ঢোকানো যায়। যখন তারা সিনিয়র হয়ে যায় তখন চুল ছোট করে কেটে হেলতে দুলতে মিৎসুবিশি কিংবা IBM অথবা ফুজি ব্যাংকে যায় চাকরি করতে। তারা সুন্দর মেয়ে দেখে বিয়ে করে যারা কখনো মার্কস পড়েনি, আর বাচ্চা কাচ্চার বিচিত্র নাম রাখে যা শুনলে তোমার বমি এসে যাবে। শিক্ষা, শিল্প, ভবন ধ্বংস করতে চায়। আমাকে হাসিও না। আর নতুন সদস্যরা একই রকম খারাপ, তারা কিছুই বোঝে না, কিন্তু তারা বিশ্বাস করে তারা বুঝেছে, আর আমাকে নিয়ে হাসাহাসি করে। মিটিংয়ের পর তারা আমাকে বলে, বোকামি করো না, তুমি কিছু না বুঝলে হয়েছেটা কি? তারা যা বলে তার সাথে সায় দিয়ে যাও। ওয়াতানাবে, আরও কিছু ব্যাপার আছে যাতে আমার মেজাজ আরও খারাপ হয়ে যায়। শুনতে চাও? নিশ্চয়ই। একদিন তারা গভীর রাতে রাজনৈতিক মিটিং ডেকেছে। মেয়েদেরকে বলল, প্রত্যেকটা 20টা করে ভাতের বল তৈরি করে আনতে হবে রাতের খাবারের জন্য। বোঝো তাহলে? তারা আবার লিঙ্গ বৈষম্য নিয়ে কথা বলে। আমি ভাবলাম এবার চুপ করে থাকা যাক। তাই আমিও ভালো মেয়ের মতো 20টা ভাতের বল নিয়ে হাজির হলাম। বাইরে খালি নড়ি আর উম্বসি, ভেতর দিয়ে বানিয়ে এনেছি। ভাবো, আমার কাজের জন্য আমি কি পেয়েছি? লোকজন অভিযোগ করলো আমার ভাতের বলের ভেতরে শুধু ওম বসেছিল, সাথে আর কিছু আনেনি। অন্য মেয়েরা কড্রো আর স্যামন, সাথে ভাজা ডিম এনেছে।
আমি এত রেগে গিয়েছিলাম যে কিছু বলতে পারিনি। বিশিষ্ট বিপ্লবীরা সবাই ভাতের বল নিয়ে হইচই করছে। তাদের উচিত উম্বাসি আর নরি নিয়েই কৃতজ্ঞ থাকা, আর চিন্তা করা ভারতে বাচ্চারা না খেয়ে মারা যাচ্ছে। আমি হেসে ফেললাম। তাহলে তোমার ক্লাবের কি শেষ পর্যন্ত এই হলো? আমি জুনে ছেড়ে দিয়েছি। অনেক মেজাজ খারাপ হয়েছিল। মিতুরি বলল, এই বিশ্ববিদ্যালয় পড়ুয়া গুলো আসলে সবাই ধান্দাবাজ। তারা ভয়ে ভয়ে থাকে কেউ বুঝে যাবে যে তারা কিছুই জানে না। তারা সবাই একই বই পড়ে আর একই শব্দ ছাড়ে, আর জন কন্ট্রালের গান শোনে, প্যাসনেলির সিনেমা দেখে। আর একে তুমি বিপ্লব বলো? আমাকে জিজ্ঞেস করো না, আমি সত্যিকারের বিপ্লব বলতে কিছুই দেখিনি। যাই হোক, সেটা যদি বিপ্লবের নমুনা হয়, তারা সেটা নিয়ে বসে থাকুক। তারা হয়তো ভাতের বদলে উম্বসি দেওয়ার জন্য আমাকে গুলি করবে। আমাকে করতে পারে সাবজাংটিভ জানার কারণে, হতে পারে। বিশ্বাস করো, আমি জানি কি বলছি। আমি খেটে খাওয়া শ্রেণী। বিপ্লব হোক আর না হোক, কর্মজীবী শ্রেণী একই জায়গায় থাকবে, মারামারি করবে, মরবে। আর বিপ্লব কি? অবশ্যই সিটি হলের নাম বদল করা না, কিন্তু এই ছাগলগুলো সেটা জানে না। ওরা জানে খালি বড় বড় কথা বলতে। আচ্ছা বলো তো ওয়াতেনাবে, তুমি কোনো আয়করের লোকজন দেখেছ? কখনো না। আমি দেখেছি, বহুবার। তারা এসে বড় সাজে আর বিশাল ফাপড় নেয়। এই খতিয়ান কিসের? আপনাদের রেকর্ড রাখার ব্যবস্থা তো দুর্বল। একে আপনি কি করে বাণিজ্যিক খরচ বলেন? আমি আপনার সব রিসিট দেখতে চাই, আর ওইদিকে আমি দৌড়াই। খাবারের সময় হলে আমরা তাদেরকে সুশি ডিলাক্স দেই বাসায় নিয়ে যাওয়ার জন্য। তোমাকে বলি শোনো, আমার বাবা কখনোই 2 নম্বরই করেনি। একদম সোজা তীরের মতো সৎ। কিন্তু সেটা তুমি আয়করের লোককে বলে দেখো, সে গর্ত খুঁড়তেই থাকবে, খুঁড়তেই থাকবে, খুঁড়তেই থাকবে। আয় এখানে কম মনে হচ্ছে। আয় তো কম হবেই টাকা না আসলে। আমার মনে হয় চিৎকার করি, যাদের কাছে টাকা আছে তাদের কাছে গিয়ে এসব করো। তোমার কি মনে হয় বিপ্লব হলে মানুষ বদলে যাবে? মনে হয় না। তাহলে আর কিছু জানার আমার দরকার নেই। কোনো ফালতু বিপ্লবে আমি বিশ্বাস করি না। প্রেম হচ্ছে একমাত্র বিষয় যেটা আমি বিশ্বাস করব এখন থেকে। শান্তি, আমি বললাম। শান্তি, মিদুরিও সায় দিয়ে বলল। তাহলে এখন আমরা কই যাচ্ছি? জিজ্ঞেস করলাম তাকে। হাসপাতালে। আমার বাবা সেখানে। আজকে আমার উপর দায়িত্ব পড়েছে তাকে সারাদিন দেখে রাখার। তোমার বাবা? তুমি না বলেছিলে সে উরুগুয়েতে? ওটা মিথ্যে কথা ছিল। মিদুরি এমনভাবে বলল যেন কোনো ব্যাপারই না। সে সারাক্ষণ উরুগুয়ে নিয়ে যাওয়া নিয়ে চিল্লাচিল্লি করে, কিন্তু কখনো যেতে পারেনি। সে এমনকি টোকিও থেকেও বাইরে যেতে চায়নি। কিরকম খারাপ অবস্থা তার? আমি জিজ্ঞেস করলাম। স্রেফ মৃত্যুর অপেক্ষায় আছে, সে বলল। আমরা আর কোনো কথা না বলে এগোতে থাকলাম। আমি জানি কি অবস্থা। একই জিনিস আমার মায়েরও হয়েছিল, ব্রেইন টিউমার। ভাবতে পারো, মাত্র 2 বছর আগে মা ব্রেইন টিউমারে মারা গেছে, এখন বাবার হয়েছে। ইউনিভার্সিটি হসপিটালের করিডোরে তুমুল হাউকাউ। ছুটির দিন বলে দর্শনার্থীদের ভিড়। যেসব রোগীদের সাধারণ রোগ তারাও এর মধ্যে রয়েছে। আর হাসপাতালের পরিচিত গন্ধ তো আছেই। জীবাণুনাশক আর দর্শনার্থীদের আনা ফুলের তোড়া, সাথে প্রস্রাব আর ম্যাট্রেস, সেই সাথে নার্সদের হিলের খটখট শব্দ।
একটা সেমি প্রাইভেট রুমে বিদুরের বাবাকে রাখা হয়েছিল। দরজার কাছের বেডে তাকে দেখে মনে হচ্ছিল যেন মারাত্মক আহত হওয়া ছোট কোনো জন্তু, ছোটখাটো একজন মানুষ। একদিকে কাত হয়ে নিস্তেজ পড়েছিল। ঝুলে পড়া বাম হাতে সুই নিয়ে নল লাগালো। গায়ে কোনো মাংস নেই, শুধু চামড়া। মাথায় সাদা ব্যান্ডেজ করা। সাদা হাতগুলোতে অসংখ্য সূচের ক্ষত। ইনজেকশন আর শিরায় নল লাগানো হয়েছে। তার আধখোলা চোখ শূন্য কোথাও দৃষ্টিবদ্ধ হয়ে আছে। আমরা রুমে ঢুকতেই চোখের গোলক আমাদের দিকে তাকালো। চোখের গোলক 10 সেকেন্ডের মতো আমাদের দিকে রেখে আবার সেই শূন্যে ফিরে গেল। ওই চোখগুলো দেখেই বলে দেয়া যায় এই লোক আর বেশি দিন বাঁচবে না। তার শরীরে জীবনের কোনো লক্ষণ নেই। চিহ্ন দেখে বোঝা যায় কোনো এককালে জীবন ছিল। তার শরীরের অবস্থা জীর্ণ পুরনো বাড়ির মতো, যার আসবাব সব সরিয়ে ফেলা হয়েছে। এখন শুধু ধ্বংস করা বাকি। তার শুকনো ঠোঁটের আশেপাশে আগাছার মতো কিছু মোচ দাড়ি বেরিয়ে আছে। আমি ভাবলাম এই লোকের হয়তো অনেক জীবনী শক্তি বের হয়ে গেছে, কিন্তু মোচ দাড়ি বড় হওয়া বন্ধ হয়নি। মিতুরি জানালার পাশের অন্য বেডের লোকটাকে হ্যালো বলল। সে হেসে মাথা নাড়ল। কথা বলার অবস্থায় নেই। কয়েকবার কাশিয়ে দিল। তারপর বালিশের পাশে রাখা গ্লাস থেকে পানি খেয়ে ঘুরে শুয়ে পড়ল। মুখ জানালার দিকে। জানালা দিয়ে খালি একটা বিদ্যুতের খাম্বা আর তার দেখা যায়। এমনকি আকাশের মেঘও দেখা যায় না। আজকে কেমন লাগছে বাবা? বাবার কানের কাছে গিয়ে মিতুরি এমনভাবে বলল যেন মাইক্রোফোন টেস্টিং চলছে। কি অবস্থা বাবা? ওর বাবা ঠোঁট নাড়ালেন। ভালো না, বললেন তিনি। কথা ঠিক নয়। শব্দগুলো যেন তার গলার ভেতরের শুকনো বাতাস থেকে তৈরি হচ্ছে। মাথা মাথা ব্যথা করছে? মিতুরি জিজ্ঞেস করল। হ্যাঁ, মনে হচ্ছে একসাথে 2 অক্ষরের বেশি বলতে পারে না। তা তো করবেই, সে বলল। মাত্র তোমার মাথায় অপারেশন হয়েছে, ব্যথা তো হবেই। আর একটু কষ্ট করতে হবে। ধৈর্য ধরো। আচ্ছা, এ হলো আমার বন্ধু ওয়াতেনাবে। আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম, বললাম আমি। মিতুরির বাবা তার ঠোঁট খুলে আবার বন্ধ করে ফেললেন। মিতুরি বিছানার পায়ের কাছে রাখা টুলের দিকে ইশারা করল আমাকে বসতে। আমি গিয়ে টুলে বসলাম। মিতুরি তার বাবাকে পানি খাওয়ালো আর জিজ্ঞেস করল সে কিছু খেতে চায় কিনা, ফল কিংবা জেলি। না, তিনি বললেন। যখন মিতুরি জোরাজুরি করতে লাগলো তাকে কিছু খেতেই হবে, তখন কেবল বললেন, খেয়েছি। বিছানার মাথার কাছে একটা নাইট টেবিলে পানির বোতল, গ্লাস, একটা ডিশ আর ছোট ছোট ঘড়ি রাখা। মিতুরি টেবিলের নিচ থেকে একটা কাগজের ব্যাগ বের করে তার থেকে কিছু পাজামা, অন্তর্বাস আর অন্য জিনিস বের করে লকারে নিয়ে রাখল। ব্যাগের তলায় রোগীর জন্য খাবার রাখা, 2 থোকা আঙুর, ফ্রুট জেলি আর 3টা শসা। শসা? শসা এখানে কেন? মিতুরি প্রশ্ন করল। আমার বোন কি ভাবছিল কে জানে। আমি তাকে ফোনে পরিষ্কার করে বলে দিয়েছি কি কি লাগবে। শসার কোনো স উচ্চারণ করিনি। তার কেনার কথা ফ্রুট। হয়তো ভুল শুনেছে, আমি বললাম। হ্যাঁ, হতে পারে, কিন্তু সে যদি একটু মাথা খাটাতো তাহলে বুঝতে পারতো শসার কোনো দরকার থাকতে পারে না। মানে হাসপাতালে একজন রোগী কি করে? বিছানায় শুয়ে কাঁচা শসা খায়। তুমি কি শসা খেতে চাও?
না, মিদুরির বাবা বললেন। মিদুরি বিছানায় মাথার কাছে বসে তার বাবাকে বারবার খবরাখবর বলতে লাগলো। টিভির ছবি খারাপ হয়ে গিয়েছিল, মিস্ত্রি ডাকা হয়েছে, তাকাইরো থেকে ওদের আন্টি জানিয়েছে কয়েকদিনের মধ্যে দেখতে আসবে। ওষুধের দোকানদার মিস্টার মিয়াওকি বাইক চালাতে গিয়ে পড়ে গেছে ইত্যাদি। ওর বাবা গোঙানির মতো শব্দ করে উত্তর দিচ্ছিল। তুমি নিশ্চিত তুমি কিছু খেতে চাও না? না, ওর বাবা বললেন। তুমি ওয়াতেনাবে আঙুর খাবে? না, আমি মানা করে দিলাম। কয়েক মিনিট পর মিদুরি আমাকে টিভি রুমে নিয়ে গেল আর সোফায় বসে ধূমপান করতে লাগলো। পাজামা পরা 3 জন রোগীও সেখানে বসে ধূমপান করছে আর টিভিতে একটা রাজনৈতিক অনুষ্ঠান দেখছে। এই, মিদুরি চোখ টিপে ফিসফিস করে বলল, আমরা এখানে আসার পর থেকে ক্রাচলা বুড়োটা আমার পায়ের দিকে তাকিয়ে আছে। ওই যে নীল পাজামা পরা চশমাওয়ালাটা। এরকম একটা স্কার্ট পরার পর আর কি আশা করতে পারো তুমি? ভালো, কিন্তু আমি নিশ্চিত তারা সবাই খুব একঘেয়েমিতে আক্রান্ত। বিরক্তি এখন একটু কমবে, উত্তেজনায় তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। আশা করছি উল্টোটা হবে না। মিদুরি তার সিগারেটের ধোঁয়ার দিকে তাকিয়ে বলল, আসলে আমার বাবা কিন্তু খারাপ লোক না। আজে বাজে কথা বলার জন্য আমি তার উপর মাঝে মাঝে খেপে যাই, কিন্তু ভেতরে সে খুব সৎ একজন মানুষ আর আমার মাকে সত্যি সত্যি অনেক ভালোবাসতো। সে যা যা করা সম্ভব নিজের মতো করে সব কিছু করে জীবন পার করেছে। হয়তো একটু দুর্বল প্রকৃতির, কিন্তু হয়তো একদমই কোনো ব্যবসা বুদ্ধি নেই, আর লোকজন হয়তো তাকে পছন্দও করে না। কিন্তু তারপরেও সে ওইসব চাপার জোরওয়ালা ঠক আর মিথ্যুক লোকজনের চেয়ে অনেক গুণ ভালো। আমি আমার বাবার মতোই ঘাওড়া, যা বলি তা থেকে কোনোভাবেই সরে আসি না। তাই আমাদের মধ্যে অনেক ঝগড়া হতো, কিন্তু সত্যি সত্যি কথা হলো বাবা আসলে খারাপ লোক না। তোমাকে এরকম একটা জায়গায় আনার জন্য আমি দুঃখিত। আরো কিছুক্ষণ আমার সাথে থাকলে রাগ করবে? তুমি চাইলে সারাদিন থাকতে পারি, আমি বললাম। 5টা পর্যন্ত। তোমার সাথে সময় কাটাতে আমার ভালো লাগে, অবশ্য আর কিছু করার নেই আমার। তুমি রবিবার এমনিতে কি করো? এই লন্ড্রি করি, তারপর ইস্ত্রি করি। মনে হচ্ছে তুমি তোমার গার্লফ্রেন্ড সম্পর্কে আমাকে কিছু বলতে চাও না, তাই না? না, মনে হয় ব্যাপারটা বেশ জটিল, আর আমি ঠিকমতো বুঝিয়েও বলতে পারবো না। ঠিক আছে, আমাকে সবকিছু বোঝাতে হবে না, মিদুরি বলল। আমার কি মনে হয় তা শুনতে চাও, নাকি রাগ করবে? না, বলো, সমস্যা নেই। তোমার কল্পনা মজার কিছু হবে তাতে আমার কোনো সন্দেহ নেই। আমার ধারণা সে একজন বিবাহিত মহিলা। তাই? হ্যাঁ, তার বয়স 30-33 হবে। সে সুন্দরী আর বড়লোক, সবসময় এসব দামি ফারকোট, চার্লস জর্ডান জুতা পরে আর সিল্কের অন্তর্বাস। তোমার তাই ধারণা? ইন্টারেস্টিং। আমরা সেখানে কিছুক্ষণ গল্প করে হাসপাতালের রুমে ফিরে গিয়ে মিদুরি আবার তার বাবার সাথে একগাদা কথা বলল। সে হয় কিছু বলল, না হয় গোগানির মতো শব্দ করে উত্তর দিল। 11টার দিকে অন্য বেডের লোকটার স্ত্রী হাজির হলেন। তিনি তার স্বামীর পাজামা বদলে দিয়ে একটা ফল ছেলে খাওয়াতে লাগলেন। তার মুখ গোল আকার, কথাবার্তাও চমৎকার। মিদুরি আর তার মধ্যে হালকা কথা হলো। একজন নার্স স্যালাইনের বোতল বদলে দিতে আসলো। মিদুরি আর ওই মহিলার সাথে কথা বলল। আমি রুমের মধ্যে জানালা দিয়ে বাইরের বিদ্যুতের খাম্বার দিকে তাকালাম। মাঝে মধ্যে চড়ুই এসে তারে বসে কিচিরমিচির শব্দ করছে। মিদুরি তার বাবার সাথে কথা বলতে থাকলো। কপাল থেকে ঘাম মুছে দিল, টিস্যু দিল থুতু ফেলার জন্য। পাশের মহিলা আর নার্সের সাথে কথা বলল। মাঝে মাঝে আমার দিকে কথা ছুঁড়ে দিল।
আর খেয়াল রাখলো স্যালাইন ঠিকমতো চলছে কিনা। 11:30টার দিকে ডাক্তার এলো। মিদুরি আর আমি বাইরে বেরিয়ে করিডোরে অপেক্ষা করলাম। ডাক্তার বেরিয়ে এলে মিদুরি জিজ্ঞেস করলো তার বাবার অবস্থা কি রকম। মাত্র তো সার্জারি করা হয়েছে, পেইন কিলার দেওয়া হয়েছে, উনি বেশ কাহিল হয়ে পড়েছেন, ডাক্তার বলল। আরও 2-3 দিন পর সার্জারির রেজাল্ট নিয়ে বসবো। যদি ভালো রেজাল্ট আসে তাহলে উনি সুস্থ হয়ে যাবেন, আর যদি ভালো না আসে তাহলে হয়তো অন্য সিদ্ধান্ত নিতে হবে। আপনারা নিশ্চয়ই ওনার মাথা আবার কাটতে যাবেন না? এখনই কিছু বলা যাচ্ছে না, সময় আসুক তখন দেখা যাবে, ডাক্তার বলল। ওয়াও, সেই রকম একটা স্কার্ট পরেছেন দেখি, সুন্দর তাই না? সিঁড়িতে ওঠানামার সময় কি করেন? প্রশ্ন করলেন ডাক্তার। কিছুই না, যা হয় তা হতে দেই। মিদুরি কথাটা বলতেই ডাক্তারের পেছন থেকে নার্স মুখ টিপে হাসল। অসাধারণ, আপনি একদিন আসুন, আপনার মাথা কেটে দেখি ভেতরে কি আছে। দয়া করে একটা অনুরোধ, হাসপাতালে এলিভেটর ব্যবহার করবেন। আমি নতুন রোগী দেখার মতো অবস্থায় নেই, যা আছে যথেষ্টের চেয়েও বেশি। ডাক্তারের রাউন্ডের পর লাঞ্চ টাইম। একজন নার্স একটা ট্রলি থেকে ঠেলে রুমে রুমে খাবার পৌঁছে দিচ্ছিল। মিদুরির বাবাকে দেয়া হলো ফল, স্যুপ, কাঁটা ছাড়া সেদ্ধ মাছ আর জেলি দেয়া সবজি। মিদুরি খাট উঁচিয়ে তার বাবাকে বসালো আর চামচ দিয়ে স্যুপ খাওয়ালো। 5-6 চামচ খাওয়ার পর মুখ সরিয়ে নিয়ে তিনি বললেন, আর না, তোমাকে অন্তত স্যুপটা শেষ করতে হবে, মিদুরি বলল। পরে, তোমাকে নিয়ে আর পারা গেল না, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো না, না খেলে শক্তি ফিরে পাবে না, সে বলল। বাথরুম ধরেনি এখনো? না, তিনি বললেন। চলো ওয়াতেনাবে, নিচের ক্যাফেটেরিয়াতে যাই। আমি গেলাম, কিন্তু খাওয়ার রুচি হলো না। ক্যাফেটেরিয়াতে ডাক্তার, নার্স আর দর্শনার্থীদের ভিড়। লাইন ধরে টেবিল চেয়ারের লোকজন গুহার মতো হাঁ করে আছে, খাচ্ছে আর কথা বলছে। সবার কথা বলার বিষয় একটাই, অসুস্থতা। টানেলে কথা বলার মতো প্রতিশব্দ হচ্ছে। মাঝে মধ্যে মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে ডাক্তার আর নার্সদের উদ্দেশ্য করে। আমি একটা টেবিল দখলে রাখার জন্য বসেছিলাম। মিদুরি গিয়ে অ্যালুমিনিয়ামের ট্রেতে করে 2টো সেট মিল নিয়ে আসলো। ক্রিম সস আর ক্রোকেট, পটেটো সালাদ, কুচি কুচি করে বাঁধাকপি, সেদ্ধ সবজি, ভাত আর মিসো স্যুপ। রোগীদের যেভাবে দেয়া হয় একইভাবে সাদা কাপে খাবারগুলো লাইন করে ট্রেতে রাখা। আমি অর্ধেক খেয়ে আর খেতে পারলাম না। মিদুরি মনে হলো তৃপ্তি নিয়েই খেলো। তোমার খিদে নেই? গরম চায়ে চুমুক দিতে দিতে প্রশ্ন করল সে। না, আমি বললাম। হাসপাতালের পরিবেশের জন্য? ক্যাফেটেরিয়ার মধ্যে চোখ বোলালো সে। যাদের এখানে অভ্যেস নেই তাদের এরকম সবসময় হয়। এখানের শব্দ, গন্ধ, বিচ্ছিরি বাতাস, রোগীদের চেহারা, বিরক্তি, অবসাদ, হতাশা, ব্যথা, সব মিলিয়ে এরকম হয়। পেটে ঢুকে খাওয়ার রুচি নষ্ট করে ফেলে। একবার অভ্যেস হয়ে গেলে তখন আর সমস্যা হয় না। তাছাড়া যদি ঠিকমতো না খাও, রোগীর যত্ন নিতে পারবে না। সত্যি, অভিজ্ঞতা থেকে বলছি। আমাকে আমার দাদা দাদি, মায়ের পর এখন বাবার দেখাশোনা করতে হচ্ছে। পরের খাবার কপালে জুটবে কিনা তার ঠিক নেই। তাই যখন পারো তখন ভালো করে খেয়ে নেওয়াটা জরুরি। বুঝলে? আত্মীয়রা কেউ দেখতে এলে তারা আমার সাথে এখানে বসে খেতে সবসময় তোমার মতো করে। তারা কেউ অর্ধেক খেয়ে আর খেতে পারে না। সবসময় বলে, বাহ মিদুরি, তোমার খাবার রুচিটা অনেক ভালো। আমার খাওয়ার রুচি নেই একদম। অথচ এখানে রোগীর যত্ন নিচ্ছে কে? আমি। তারা স্রেফ বসে সমবেদনা দেখায়। আমি বসে বসে গু, কফ, থুতু পরিষ্কার করি, শরীর মুছে দিই।
আমাকে 50 গুণ বেশি সমবেদনা দেখানো উচিত। তা না, তারা খালি দেখে আমার খাওয়া আর বলে, তোমার তো খাওয়ার রুচি ভালো। তারা আমাকে কি মনে করে, গাড়ি টানা গাধা? তাদের তো বয়স কম হয়নি। দুনিয়া কিভাবে কাজ করে তাদের বোঝা উচিত। তারা এরকম বেকুব কেন? বড় বড় কথা বলা সহজ, গুস অফ করতে পারো কিনা সেটাই হলো আসল। বুঝতে হবে আমারও খারাপ লাগতে পারে, সবার মতো আমিও হাঁপিয়ে উঠি। মাঝে মাঝে আমার এত খারাপ লাগে যে কান্না পায়। আর তোমাকে যদি দেখতে হয় যে একদল ডাক্তার একসাথে হয়ে একজনের মাথা কাটছে, সেখানে তার বাঁচার কোনো সম্ভাবনা নেই, তারপর আবার জোড়া দিচ্ছে, এক জিনিস বারবার করছে তো করছে, এদিকে প্রতিবার রোগীর অবস্থা খালি খারাপের দিকেই যাচ্ছে, তখন কেমন লাগে বলো? টাকা পয়সা পানির মতো বেরিয়ে যাচ্ছে। আমি জানি না আগামী 3.5 বছর কলেজে যেতে পারবো কিনা। এইভাবে চললে আমার বোনের বিয়ের খরচ বহন করাও অসম্ভব হয়ে পড়বে। তোমাকে এখানে সপ্তাহে কতদিন আসতে হয়? আমি প্রশ্ন করলাম। সাধারণত 4 দিন, মিদুরি বলল। যদিও তারা বলে এখানে সার্বক্ষণিক নার্সিং সুবিধা আছে, কোনো সন্দেহ নেই তাদের নার্সরাও ভালো, কিন্তু তাদের উপর অনেক বেশি চাপ। পরিবারের কাউকে না কাউকে এসে কাজ করতেই হয়। আমার বোন দোকান দেখে, আমার ক্লাস থাকে, তারপরেও সে সপ্তাহে 3 দিন এখানে আসে, আর আমি 4 দিন। এর মধ্যে আমরা ডেটের জন্য অল্প কিছু সময় বের করি। বিশ্বাস করো, আমাদের একদম সময় নেই কারো হাতে। এত ব্যস্ত থাকলে তুমি আমার সাথে সময় কাটাও কিভাবে? তোমার সাথে সময় কাটাতে আমার ভালো লাগে। মিদুরি প্লাস্টিকের কাপ হাতে নিয়ে খেলতে খেলতে বলল। আপনারা শুনছিলেন হারুকি মুরাকামির লেখা নরওয়েজিয়ান উড গল্পের ষোড়শ পর্ব। আমাদের গল্প পাঠ ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করতে বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ।